যাব আমরা হাঁসপুকুর। হাঁসপুকুরটা কোথায়? হাঁসপুকুর হলো বেহালা ছাড়িয়ে আরও অনেকটা যেতে হয়। একটা সময় সেটা নাকি জলা জমি ছিল, মানে ডিঙি করে সেখানে পৌঁছতে হতো। সেই জায়গাটা এখন পাল্টে গেছে। পাল্টে শুধু যায়নি, সে জায়গায় এমন একজন মানুষ থাকেন, তিনি নাকি একটা স্বপ্নপুরী তৈরি করেছেন। আমি যখন তার কথা শুনলাম তখন মনে হলো যে ঠিক শুনছি তো, না না এটা বোধহয় গল্প। বানানো হতে পারে বা নিদেন পক্ষে স্বপ্নই। জানতে হবে ঠিক কোনটা। তাই আপনাদের নিয়ে চলে যাব সেই স্বপ্নপুরীতে। বিনা পয়সায় আমার স্বামী মারা গেছে, আমি একটু ওষুধ পাইনি। স্বামী ডায়রিয়া হয়েছিল। আমার যখন স্বামী মারা গেল তখন আমার ছোট ছেলে হচ্ছে 4.5 বছর। এখানে বড় মেয়ে, তারপর ওই বড় ছেলে, তারপর ওই ছোট ছেলে, তারপর ছোট মেয়ে। অনাথ হয়ে গেলাম। অনাথ হয়ে গিয়ে সেটা মনে মনে কল্পনা করতাম যে আজ আমার স্বামী বিনা চিকিৎসায় মারা গেছে, আমি যা হোক একটা করবো। বয়সে স্বামী মারা গেছে, ওষুধ পাইনি, সেইটা মনে মনে কল্পনা। অল্প বয়সে স্বামী মরলি আর একটু বাচ্চার নেই, কতটা চিন্তা ধরা হয় বলো। তখন তো কেউ দেখতো না, কেউ দেখতো না। তো ওই সব বাচ্চারা আমার অনেক কষ্ট পেয়েছে। কেউ 4 দোকানে খেটেছে, কেউ জলায় খেটেছে, কেউ পুকুরে মাছ ধরেছে, শাক ক্যাংড়া ধরেছে। এরকম করে একবেলা এক সন্ধ্যা খাওয়া হয়েছে। কারো হয়তো একবেলা খেতে দিতে পারলুম না। মা, ও মা, মা গো, ও মা, খিদে পেয়েছে। এই নে জল নে। শুধু জল মা? তাহলে এক কাজ কর, পাশের বাড়ি কাকিমার কাছ থেকে ফ্যানটা নিয়ে আয় গিয়ে। শোন, যদি বলে যে ফ্যানটা কিসের জন্য নেবে, তুই বলবি কাপড়ে দেবার জন্য। ঠিক আছে মা। চুপ কর বাবা, চুপ কর। দিদি আসুক, দিদি আসলে আমি তোমাদের সবাইকে খেতে দেবো। এই নাও মা, এনেছি। জানো তো আরেকটু হলেই না কাকিমা মাঠটা ফেলে দিত। ভগবান আমাদের আছে রে বাবা, ভগবান আছে, দে। বিভিন্ন জায়গায় আমরা গিয়ে অনাথ হয়ে গেলুম। অনাথ হয়ে গিয়ে ছোট ছেলের এক জায়গায় কাজে দিলুম, বড় ছেলে আমার সঙ্গে কাজে যেত, মেয়ে আমার সঙ্গে কাজে যেত। ওই ছাদ পিটতে যেতুম, ছাদ নিয়ে আলিপুর যেতুম। একজনের আমার 5 শিকে পয়সা আর 2 ভাই বোনের 2 টাকা। হেঁটে যেতাম, হেঁটে আসতাম।
প্রথমে স্বামী যে জমিতে চাষ করতেন সেই জমিতে ভাগ চাষি, ধান রোয়া থেকে চাল বওয়া, তাতে 2 পয়সা বেশি জমবে এমন আশা করেছিলেন সুভাষিনী। তারপর রাজমিস্ত্রির তত্ত্বাবধানে ঠিকাকর্মী, ইট সিমেন্ট বওয়া থেকে ছাদ পেটাই, তারপর ধাপার মাঠে কয়লা কুড়োনো, সময় পেলে সঙ্গে যেত কোনো না কোনো ছেলে মেয়ে। কিন্তু তাতে যে 2 পয়সা বেশি জমছে না, তাহলে উপায়? ধাপার মাঠ থেকেই সবজি তুলে এনে একদিন সুভাষিনী বসে পড়লেন পাকসাকাসের বাজারে। ওই সময়ে আমাদের সংসার চালানো একটু অসুবিধাজনক দেখা দেওয়ায় আমার মা কী করেছেন, তখন আমাদেরকে অনাথ আশ্রমে ভর্তি করে দিয়েছিলেন। একটা চা দাও, চিনি কম। এই, তুই স্কুলে যাস না কেন রে? কি করে যাবো মাস্টারমশাই, আমি তো এখানে কাজ করি। তাছাড়া এখানে একজনদের বাড়িতে 5 ফরমাসও খাটি। আচ্ছা, এটা কি তোর কাজ করার বয়স? আমার পড়াশোনা করতে ভালোই লাগে না, তাই তো আমি কাজ করি। আর কাজ করলে 2 পয়সাও পাই। বাচ্চা, এই যে সুহাসিনী, ভালোই হয়েছে তুমি ঠিক সময় এসেছো। বলে কি আক্কেল বাড়ো তো তোমার? ছেলেটাকে স্কুলে না পাঠিয়ে এই বয়সে চায়ের দোকানে কাজে লাগিয়ে দিয়েছো। কি করব মাস্টারমশাই, ইচ্ছা তো হয় ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাই, কিন্তু এতগুলো ছেলে মেয়ের পেট চালিয়ে লেখাপড়া শেখাতে আমি যে হিমশিম খেয়ে যাই। আমি বলি কি, তুমি এক কাজ করো, ফলতার ওখানে একটা অনাথ আশ্রম আছে, ছেলেটাকে ওখানে ভর্তি করে দাও, লেখাপড়া শিখে মানুষ হতে পারবে। আপনি মন্দ বলেননি মাস্টারমশাই, আমি কালকেই ছেলেটাকে ভর্তি করাতে যাব। এখানে কোনো রাস্তাই ছিল না। রাস্তা প্রথম দিকে তো ওই যে ডোঙা শালতি এইসব করেই যাতায়াত হতো এইসব দিকে। বিশেষ করে এই অঞ্চলের দুস্থ লোকরা যে চিকিৎসা পাচ্ছে তার জন্য নিশ্চয়ই খুশি আমি। আর সামান্য 10 টাকা কেউ দিতে পারে, কেউ দিতে পারে না, তার পরিবর্তে ফ্রি ট্রিটমেন্ট বলতে গেলে, আর ট্রিটমেন্ট এবং ওষুধ মেডিসিন এই সবই এখান থেকে দেওয়া হয়। যেখানে খাবার কষ্ট, থাকার কষ্ট, পড়ার সবই কষ্ট, তা স্বাভাবিক যাতে না পড়তে হয়, যেন থাকতে হয়, সে বাড়িতে পালিয়ে আসতাম। তুই শেষ পর্যন্ত পালিয়ে এলি ছোট খোকা? হ্যাঁ মা, আমি পালিয়ে এসেছি। আমার ওই আশ্রমে থাকতে একদম ভালো লাগছিল না। এই কাজটা তুই মোটেও ভালো করিসনি ছোট খোকা, তোর ওখান থেকে পালিয়ে আসা একদম উচিত হয়নি। তাছাড়া এখানে থাকলে তোর পড়াশোনা একদম হবে না, তোদের যে পড়াশোনা করে বড় হতে হবে। কাল সকালেই আমি তোকে আশ্রমে দিয়ে আসবো। না মা, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমি আশ্রমে পাঠিয়ে দিও না, আমি কিছুতেই যাব না। যে সময় আমার বাবা মারা গেছে তারপর থেকে যেভাবে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন এবং ওই আশ্রমে দিয়েছেন বলে আজকের আমরা এই জায়গায় আসতে পেরেছি। আমার মা তখন একটা মনে মনে একটা কামনা করলেন যে আমার স্বামী যখন বিনা চিকিৎসায় মারা গেছেন, তাহলে আমিও একটা চিকিৎসার ব্যবস্থা আমরা করব। কিরম, যদি আমার এই ছোটো ছেলে যদি মানুষ হয়ে উঠতে পারে তাহলে একটা চিকিৎসার ব্যবস্থা করবো, যাতে আমার স্বামী গেছে যাক, কিন্তু আর লোকের যেন মায়েরা ঠিক চিকিৎসা হয়, ঠিক শান্তিভাবে থাকে। ওই জন্য উই আর প্রাউড অফ মাই মাদার। কতখানি মনের জোর থাকলে এরকম অসাধ্য সাধন করা সম্ভব। আরো জানতে চান সুভাষিনী মিস্ত্রি সম্পর্কে, তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেন্ট গুগল প্রেজেন্স রূপসী বাংলা, এরাও অপরাজিতা, পাওয়ার্ড বাই মাতৃভূমি প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড। 4 নম্বর বিয়ে তখন আমি মাঝে মাঝে যখন ছুটি পেতাম বা কলেজ থেকে ওই কলেজে যখন ছুটি পেতাম তখন আমি যেতাম
এবং ইভেন মা যখন বোঝা যেটা বলে ওই বাজার করতে অর্থাৎ সবজি কিনে সবজিগুলো ধুতে হতো, মাঝে মাঝে আমি মাথায় করে মা রকম দিয়ে মানে ঘাটে দিয়ে আসতাম, মা বারণ করতেন। মাঝে ঠেলা গাড়ি করে টেনে টেনে নিয়ে যেতেন চৌবাগা থেকে 4 নম্বর ব্রিজ পর্যন্ত। অনেক সময় রাত্রে ঠেলাটা সাজানো যখন ছুটি পেতাম, বা দেখা গেল কোনো ভুট্টা বাগানে কাজ হচ্ছে, ভুট্টা বাগানে কাজ করতাম, কপি চারা বসানো ধাপায় কপির চারা বসাতে যেতাম, পানা তুলতে যেতাম, সব কাজগুলো, বা ধান রোয়া, এগুলো সব ওই খিয়াদা টিয়াদা যেগুলো বানতালে ওগুলো আমরা সব কাজ করে এসেছি। তারপরে দেখ বোনও আস্তে আস্তে বড় হয়ে উঠছে, বোনকেও একটা অনাথ আশ্রমে দেয়। বোনও আস্তে আস্তে ও মাধ্যমিক দিয়ে বার হলো, ভাইও আস্তে আস্তে এ করে বিবেকানন্দ কলেজে ভর্তি হলো। হওয়ার পর মনে মনে এ করে একটা ছোট্ট একটা ছিটেবেড়া ঘর করলো এই হসপিটালের মাঝখানে, জলের মধ্যখানে। ও মা, মা গো, হ্যাঁ এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? খাওনি এখনো? না, বসেছিলাম তোর জন্যে। ও আচ্ছা আচ্ছা, এই টাকাগুলো তুমি রাখো তো দেখি। জানো মা, আজকে আমার চেম্বারে পাশের গ্রাম থেকে কয়েকজন রুগী এসেছিল। তোর খুব কষ্ট হচ্ছে না রে ছোট খোকা? কষ্ট? আমার আবার কিসের কষ্ট? এই দিনরাত খেটে মরিস আমাদের জন্য। এতে খাটুনি আবার কি দেখলে মা? তোমার তো স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আর আমাদের স্বপ্ন আমরা হাসপাতাল করবই। ছোটবেলা থেকে তুমিই তো শিখিয়েছো লড়াই কিভাবে করতে হয়। হ্যাঁ বাবা, হাসপাতাল আমাদের গড়তেই হবে। তোর বাবাকে ছুঁয়ে যে আমি প্রতিজ্ঞা করেছিলাম বিনা চিকিৎসা যাতে কেউ মারা না যায়, তাই তো সব মনে আছে। আচ্ছা মা, দাদা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। শিয়ালদায় পাঠিয়েছি সবজি আনতে। ভাবছি এবার থেকে সন্ধেবেলাও বাজারে বসবো, যদি 2 পয়সা বেশি হয়। আর ছুটকিটা কোথায় গো মা? ওকে তো দেখছি না। ও ঠিকঠাক ক্লাস করছে তো? ওকে কিন্তু আমাদের হাসপাতালে বড় নার্স হতেই হবে। আগে হাসপাতালের কাজটা শুরু করি, তারপর তো। নার্সটা হয়েছে আরও প্রথম থেকে এই হসপিটাল জবে থেকে হয়েছে তখন থেকে একটা ছিলেন দাদা ডাক্তার, আমি নার্স। দাদাও অনেক কষ্ট করে ডাক্তার করেছেন, আমাকে নার্স করেছেন। ডাক্তারটা করতে 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 এখানে জল উঠে যায়, পাড়ার ভেতরে একটা ক্লাবে যায়, ক্লাবে ওখানেও এ করছিল। তারপরে দেখছি পাড়ার গরিবের ছেলে বড় হয়েছে, পাড়ার লোকেরা হিংসা করে। এই যে ডাক্তার বলি, এখানে বসে কি সমাজসেবা করা হচ্ছে? হ্যাঁ, আপনারা কারা? কি চান আপনারা? কি আমরা কারা? আমাদের তুমি চিনতে পারছো না? ঠিক আছে, তুমি খুব শিগগিরই আমাদের চিনে যাবে। এই শোন, ভালো ভালো কান খুলে শুনে নে, যদি এখান থেকে তাড়াতাড়ি পাত্তারি না গোটাস তাহলে কপালে অনেক দুঃখ আছে। কিন্তু আপনাদের কি ক্ষতি করেছি আমরা? আমরা তো এখানে বসে এই গরিব মানুষগুলোকে সেবা করছি। সেটাই তো প্রবলেম মামা, ওসব সমাজসেবা টমাজসেবা এখানে চলবে না। বন্ধ যখন করতে বলেছি বন্ধ করতে হবে, কোনো কথা হবে না। না মানে এটা আমার মায়ের দীর্ঘদিনের স্বপ্ন, তো এটা আমরা বন্ধ করতে পারছি না। কি আমাদের মুখের ওপরে কথা? ওই চল সব ভাঙতো। তারপরে কি হবে, ওখান থেকে ওরা তুলে দিল আমাদের ঘরের বারান্দায়, আমাদের ঘরের বারান্দায়। তখন ছিল ধর্মার ঘর, বারান্দায় ডাক্তার বসতো, ঘরে আমরা থাকতাম। যখন ডাক্তার চলে যেত তখন আমাদের রান্না টান্না হতো। কাল ভাবছি একবার শহরে যেতে হবে, কিছু ওষুধ আনতে হবে, বুঝছো? অন্তত একটা ভালো ওষুধের দোকান হলে দাদা যা লিখবে তা সব পাওয়া যাবে। আরে এখনো রান্না বান্না চলছে, বেলা তো পড়ে এলো, খাওয়া দাওয়া হবে কখন? ইনিং মাস্টারমশাই বসুন। এই তো সবে দাদার ডিসপেন্সারি বন্ধ হলো, তারপর তো রান্না বান্না। আরে বাবা, এত বেলায় খাওয়া দাওয়া করলে তো সবাইকার শরীর খারাপ করবে। কি করবো মাস্টারমশাই, জমির ডিসপেন্সারি তো ভেঙে দিল, অগত্যাই এই বারান্দাটুকুনই আমাদের ভরসা। কিছু একটা ভাবতে হবে। কিন্তু না মাস্টারমশাই, আমার ভাবা হয়ে গেছে, কোনো কিন্তু নয়। এবার হাসপাতালটাকে তৈরি করতেই হবে। এত টাকা তুমি পাবে কোথায়? ভিক্ষে করব, মানুষের দৌড়ে দৌড়ে যাব, বলবো টাকা দিন, হাসপুকুরে হাসপাতাল হবে। ভিক্ষে করবে তুমি? সমাজের কত বড় বড় মানুষ আছে, কাউন্সিলর, মন্ত্রী, আরো বড় বড় কত মানুষ, তাদের কাছে যাব, বলবো টাকা দাও।
একেই বলে মানবিকতা। হাসপাতালটার নাম দিও হিউম্যানিটি। ধন্য ধন্য তুমি সুহাসিনী, ধন্য। মানুষটাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আপনাদেরও কি একই রকম অনুভূতি হচ্ছে? আরো জানতে চান তার সম্পর্কে? তাহলে আমার সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন। তিল তিল করে সুভাষিনীর স্বপ্ন বাস্তব হতে লাগলো তার চোখের সামনে। একটা ইটের পর আর একটা গড়ে উঠতে লাগলো মানবিকতার হিউম্যানিটি হসপিটাল। পাশে পেলেন কিছু মানুষকে, আর তার জোর তার নিজের ইচ্ছে শক্তি। দু পয়সা খেতাম, দু পয়সা রাখতাম, পাই দিনে 5 পয়সা। এই জমিটা তার বাবু চাষ করতো আমার স্বামী থাকায়। এই জমিটাও বিক্রি করে দিতে যাচ্ছে। আমি জানতে পেরে বলি, ডাক্তার আমাকে কম দাও। সেই নাগাদ তো আমারও তো কিছু পাওনা আছে, এত বছর চাষ করছে আমার স্বামী থাকায়, আমাকে দাও, আমি একটা ঝাঁকাতে কম সময় এই জমিটা কিনেছি। কিনে তখন কিছু কিছু মাঠে 2 পয়সা রাখতাম, মাটি ফেলে দিলাম। মাটি ফেলে দিতে প্রচার গাড়ি বেরোলো। কেউ একটা খোলা দান করলো, কেউ একটা জনের দাম দিল, কেউ মোটকাত বাঁশের দাম দিল, কেউ ওষির দাম দিল। এরকম করে ওই ঘরটা চালু হয়ে তখন এনাদের নিয়ে একদিন মিটিং করে তার প্রচার গাড়ি বার করলো। ওই যেমন আপনারা যেমন শুনে আসছেন, এইরকম 5 জনে পেপারে টিভি থেকে শুনে আসছেন। আপনারাও একটুখানি সাহায্য করলে আরও একটু বড় হয়। আমার ডাক্তারের অভাব, অর্থের অভাব, সিস্টেমের অভাব, আমি ডাক্তার রাখতে পারিনি। আজ যদি আমার আড়ের মতো বেশি বেশি ডাক্তার থাকতো, বেশি শিক্ষা, ডাক্তার নেই কেন, ডাক্তার আছে আর এসে চলে যায়, তা তো থাকে না। থাকার মতন তো পয়সা আমি দিতে পারিনি। মানুষ কেউ করবে না, ঈশ্বরের দয়া থাকলে সব করবে। মনের জোর আর ঈশ্বরের জোর, এই তো। মনে হলো এক রূপকথার রাজ্য থেকে বেরিয়ে এলাম। সত্যি আমি স্তব্ধ। একজন আপাত সাধারণ অথচ অসাধারণ মহিলা লক্ষ লক্ষ মানুষকে সাহস জোগাতে পারেন, লক্ষ লক্ষ মানুষের ইন্সপিরেশন হতে পারেন। লক্ষ লক্ষ মানুষ যারা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল, তারা আবার নতুন করে সুহাসিনী মিস্ত্রিকে দেখে স্বপ্ন দেখতে পারে। কারণ সত্যি যদি মনের জোর থাকে তাহলে স্বপ্ন একদিন বাস্তবায়িত হয়। আমি আর কিছু বলবো না, কারণ আজ আমি আর বলার মতো অবস্থায় নেই।